দেখো, প্রথমত অরিজিৎ সিংকে যেভাবে আজকে কটাক্ষ করা হয়েছে শাসক দলের তরফ থেকে, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের হয়েই বলেছেন, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের মুখপত্র। ফলে অরিজিৎ সিংকে যেটা বলেছেন সেটা আপামর বাঙালিকে অপমান করেছেন। কারণ মানে বাঙালি মাত্রেই কিন্তু অরিজিৎ সিং এর মানে আমরা ভক্ত, শুধু ভক্ত না, আমাদের উজ্জ্বল সন্তান সে। ফলে অরিজিৎ সিংকে যেভাবে ব্যঙ্গাত্ব করা হয়েছে সেটা আমি মনে করি অন্যায়, কারণ সে একজন বাঙালি। অরিজিৎ সিং একজন বাঙালি, মুর্শিদাবাদে জিয়াগঞ্জে তার বাড়ি। তার অধিকার আছে, বাংলার কোনো ডাক্তার যদি মানে ধর্ষণ হয়, যদি মৃত্যু ঘটে, তার প্রতিবাদ সে করবে না? আপনি তার প্রতিবাদ নিয়ে কটাক্ষ করছেন। অরিজিৎ সিং একটা বাংলার সন্তান, একটা বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে তার কৃতি সন্তান। সে প্রতিবাদ করবে না তো কে প্রতিবাদ করবে? তৃণমূল কংগ্রেসের তল্পিবাহক দাসে পরিণত হবেন? যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, আমি বলছি অরিজিৎ সিংকে আঘাত করা মানে আপামর বাঙালিকে আঘাত করেছে শাসক দল। আজকে শাসক দল সরাসরি অরিজিৎ সিংকে মানে যেভাবে আক্রমণ করেছে সেটা আমি মনে করি যে মানে বাঙালিকে অপমান করেছে, বাঙালি শিল্পকলাকে অপমান করেছেন। তিনি কাজের সূত্রে দেশের বিভিন্ন প্রান্তে যান, মহারাষ্ট্রেও যান, কোথায় কোন রাজ্যে কি হয়েছে তার পুরো ঠেকা তো উনি দিয়ে রাখেননি। কিন্তু বাঙালি সন্তান হিসাবে এই বাংলায় জন্মগ্রহণ করেছেন, এই বাংলায় বড় হয়েছেন, এই বাংলা স্কুলে পড়াশোনা করেছেন, এই বাংলায় থাকেন, এই বাংলায় ভোট দেন, এই বাংলা স্কুলে তার ছেলে পড়ে। ফলে তিনি প্রতিবাদ করবেন না তো কে প্রতিবাদ করবেন? এবং নাগরিক হিসাবে অরিজিৎ সিং যেটা করেছেন তার জন্য আমি গর্বিত অধ্যাপক হিসাবে। এবং অরিজিৎ সিং যে কাজ মানে যে প্রতিবাদ করেছেন তার গানের মাধ্যমে, তিনি একজন বিখ্যাত গায়ক। আমার মনে হয় কুণাল ঘোষ যেভাবে বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেভাবে এটাকে ব্যঙ্গাত্মক ভাবে দেখা হয়েছে, তির্যক ভাবে দেখানো হয়েছে, সমালোচনা করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা করছি। আমি আবারও বলছি যে তীব্র নিন্দা করছি। অরিজিৎ সিং এর উপর যে ভাবে কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে যে কথা বলা হয়েছে, এটা পুরো বাঙালি সমাজকে অপমান করা হয়েছে। অরিজিৎ আমাদের গর্বের সন্তান এবং অরিজিৎ সঠিক সময়ে প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদ তার গানের মাধ্যমে এসেছে। আমি মনে করি একজন কৃতি সন্তান তার দায়িত্ব পালন করেছে সমাজের জন্য। এবং তারপরে শাসক দল যে ভূমিকাটা নিয়েছে, তার যে কালচার, শাসক দলের যে কালচার, আমার হলে তুমি ভালো, আমার না হলে তুমি খারাপ, আমার পক্ষে হলে তুমি ভালো, আমার বিপক্ষে বললে তুমি খারাপ, এই যে সংস্কৃতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, আমার মনে হয় তার আঁচে আমরা সবাই ভুগছি। তার আঁচে আমরা বিশ্লেষকরা যেমন ভুগি, তার আঁচে আজকে কিন্তু টালিগঞ্জের শিল্পী কুশলী প্রায় প্রত্যেকেই কিন্তু ভুগছেন। শিল্পী কুশলীদের বিরুদ্ধে মানে মানে কেন তাকে আজকে শিল্পী কুশলীদের বিপক্ষে কথা বলতে হলো? কেন বলতে হলো? তার দেখো, আমার যেটা দুটো তিনটে কারণ মনে হয়েছে। প্রথম কারণ মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বক্তব্য কেউ শুনছে না। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বক্তব্য কেউ শুনছে না। ফলে এইরকম অবস্থায় তারা চাইছেন যে রাজনৈতিক বক্তব্য তৃণমূলের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, কাউকে মানুষ শুনছে না। এই অবস্থায় যদি মানে তৃণমূলের কাছাকাছি আছে এই সমস্ত শিল্পীরা যদি কথা বলেন, তাহলে তৃণমূল কংগ্রেসের অন্যায়, অবিচার, অত্যাচার বন্ধ মানে মানুষ মানে বিভ্রান্ত হবে। মানুষ হয়তো মনে করবে যে না, আজকে মানে তৃণমূলের একজন শিল্পী এই কথা বললো, তৃণমূলের অমুক বললো, তাহলে নিশ্চয়ই কিছুটা। অর্থাৎ যখন তৃণমূল কংগ্রেসের একেবারে তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য মানুষ শুনছে না, তাই আজকে পরমবতর বক্তব্য চাই, তাই আজকে তৃণমূলের শিল্পী কলা কুশলীদের বক্তব্য চাই। তাদেরকে দিয়ে কভার আপ করো, তাদেরকে দিয়ে সমাজকে বোঝাও। সমাজ উদ্দোলিত, সমাজ প্রতিবাদের মুখর। ফলে শিল্পী কুশলীরা কেন এগিয়ে আসছে না? দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে এক ঢিলে দু পাখি মারার মতন। সেটা হলো যে আমার কুণাল ঘোষের যেভাবে টার্গেট করেছে টলিউডকে, তাতে আমার মনে হয়েছে যে এটা শেষ পর্যন্ত দেবকে বার্তা দেওয়া না তো। কারণ দেবের সাথে ওর একটা সবসময় মানে দেখা যায় তার্কিক অবস্থা, ট্যাসেল টলে। ফলে দেবকে বার্তা দেওয়ার জন্য আলাদা করে বললো না তো যে দেব পথে নেমেছে প্রতিবাদে। দেব কেন তৃণমূলের হয়ে বলছে না? তৃণমূলের মঞ্চ যারা আলোকিত করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক ফ্রেমে থাকেন, তারা কেন প্রতিবাদ করছেন না? মানে টালিগঞ্জে যারা তৃণমূলের কাছে ভিক্ষাবৃত্তি করে, তাদের মানে কাছে প্রত্যাশা। আমরা বারবার যেটা বলি, দেখো
আমরা এই কথাটা বারবার বলি যে যারা শিল্পী, কলা কুশলী, তারা দয়া করে কোনো শাসকের দলেও যাবেন না, বিরোধী দলেও যাবেন না। আপনাদের নিজস্ব পরিচয় আছে, আপনাদের নিজস্ব পরিচয়েই আপনারা গৌরবান্বিত। কেউ যদি রাজনীতি সরাসরি যেতে চায় সেটা আলাদা কথা, যে ভাই আমার তৃণমূল ভালো লাগে, বিজেপি ভালো লাগে, সিপিএম ভালো লাগে, সেটা আলাদা। কিন্তু অনেকেই কেবলমাত্র পেশাকে বাড়ানোর জন্য, টালিগঞ্জের পেশার রক্ষা করবার জন্য কার্যত নিজেদের স্যারেন্ডার করেন। এই স্যারেন্ডার সম্প্রদায়কে আমি বলছি যে আপনাদের আজকের ঘটনার পরে লজ্জা হওয়া উচিত, যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকার ফলে আপনাদেরকে কিভাবে অসম্মানিত হতে হয়, লজ্জিত হতে হয়। আমার খুব খারাপ লাগছে যে আজকে টালিগঞ্জের শিল্পী, কলা কুশলী অনেকে তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আছেন, অনেকে দূরে আছেন, তাদের প্রতি যে বার্তা গেল, তাতে তো তার বাড়ির লোকটা, তার বাড়ির সন্তান জিজ্ঞেস করবে যে তুমি তৃণমূলে যাও কেন, তুমি তৃণমূল কংগ্রেসের মঞ্চে যাও কেন, তুমি তৃণমূল কংগ্রেসের মঞ্চে যদি না যেতে তাহলে তো আজকে তোমাকে এই কথা বলতে পারতো না, তুমি যদি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একই ফ্রেমে ছবি না তুলতে আজকে তোমাকে এই সমালোচনা শুনতে হতো না। ফলে আমি তোমায় বলছি, শেষ বিচারে কিন্তু তুমি দেখো, বাংলার বুদ্ধিজীবীদেরকে বারবার আমরা বলছি বিক্রি হয়ে গেছিল, আজকে সেই বিক্রির মানে যে মূল্য, সেই মূল্য দিতে হচ্ছে। আজকে যে যে দামে বিক্রি হয়েছিল শিল্পী, কলা কুশলী, সাহিত্যিক, লেখক, কবি, যারা দিনের পর দিন চুপ থাকেন অন্যায়ের মধ্য দিয়ে এবং সাইলেন্টলি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, আমরা বারবার প্রশ্ন করি যে এরা মারা গেছেন কিনা। আজকে আরজি করের ঘটনা তাদেরও নাড়িয়েছে, তাদেরও মেরুদণ্ড কিছুটা সোজা হচ্ছে। ফলে এখন এই সোজা মেরুদণ্ড তৃণমূল দেখতে পাচ্ছে না। সোজা মেরুদণ্ড কেন সোজা, তাকে বাঁকাতে হবে, তৃণমূলের হয়ে প্রচার করতে হবে, তৃণমূলের হয়ে গান গাইতে হবে। তৃণমূলের কাছে তুমি তৃণমূলের কাছে বিক্রি হয়েছো, ফলে তৃণমূলের কাছে তোমার বিক্রির মূল্য চোকাতে হবে। একদম তাই, তুমি তৃণমূলের কাছে বিক্রি হয়েছো, ফলে তৃণমূলের কাছে তোমাকে এখন মূল্য চোকাতে হবে। মূল্য চোকানোর উপায় কি? তৃণমূলের হয়ে জয়গান গাও, আরজি করকে ঢাকো, আরজি করকে কভার আপ করো, সারা ভারতবর্ষে তৃণমূলের জয়গান করো এবং বিরোধী দলদেরকে সমালোচনা করো, তাহলেই আবার তুমি মূল্য ফিরে পাবে। অর্থাৎ তৃণমূলের কাছে তুমি ঋণী হয়ে আছো, কারণ ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক ফ্রেমে আছো। তুমি তৃণমূলের কাছে ঋণী হয়ে আছো তার কারণ তুমি তৃণমূলের সভাগুলোতে যাও, তুমি মিটিং মিছিল করো, তৃণমূলের সুযোগ সুবিধে নাও। ফলে এখন তোমাকে এই তৃণমূল বিপদে পড়েছে, ফলে তার হয়ে এখন ব্যাটিং করতে হবে, তার হয়ে কথা বলতে হবে, ফলে এইভাবে তোমাদের মূল্য চোকাতে হবে। কিন্তু দিনের শেষে তুমি একটু ভাবো যে এইভাবে শিল্পী সাহিত্যিকদেরকে যেভাবে অপমান আজকে করা হলো শাসক দলের তরফ থেকে, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে শেষ বিচারে কিন্তু বুদ্ধিজীবী আর কেউ থাকলো না, শিল্পী সাহিত্যিক কেউ থাকলো না। আমি দয়া করে হাত জোর করে বলবো যে আপনারা যারা নিজের সত্তায় শিল্পী হয়েছেন, গায়ক হয়েছেন, কেউ কেউ নাটকের শিল্পী হয়েছেন, কেউ হয়তো লাইটম্যান হয়েছেন, কেউ হয়তো আপনারা কোরিওগ্রাফার হয়েছেন, কেউ হয়তো নায়ক হয়েছেন, কেউ নায়িকা হয়েছেন, নিজের নিজের দক্ষতায় হয়েছেন, কেন আপনারা নিজেকে বিক্রি করেন শাসক দলের কাছে? কেন আপনারা শাসক দলের কাছে বিক্রি করেন নিজেদেরকে? আপনি মনে রাখবেন, আমাদের অ্যাসেসমেন্ট হলো এই, আমাদের বিশ্লেষণ হলো এই, আপনাদের আলোতে মমতা বন্দ্যোপাধ্যায় আলোকিত, আপনাদের আলোতে কুণাল ঘোষ আলোকিত, আপনাদের আলোতে শাসক দল আলোকিত। যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো সরকারি সভা বা তৃণমূলের সভায় যায় বা অন্য কোনো শিল্পী যায়, তখন তার মধ্য দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আলোকিত হন। যখন অন্য কোনো গায়ক যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি তুলতে, তার মাধ্যমে কিন্তু তিনি আলোকিত হন, মমতা বন্দ্যোপাধ্যায় আলোকিত হন। ফলে আপনারা আলো ছড়ান শিল্পীরা, মনে রাখবেন এই আত্ম অভিমান আপনাদের থাকা দরকার, এই আত্মগরিমা থাকা দরকার, এই স্বনির্ভরতা আপনাদের থাকা দরকার। কেন আপনারা বছরের পর বিক্রি হন? আমি শাসক দলের কাছেও বিক্রি হওয়ার বিরুদ্ধে, আমি বিরোধী দলের কাছে বিরুদ্ধে। আপনি কেন একজন শিল্পী সত্তার জায়গা থেকে নিজে বাঁচতে পারেন না? কেন আপনাকে শাসক দলের কাছে ঋণ নিতে হয়, যখন শাসক দল বারবার বলছে যে এখন ঋণ চোকাতে হবে আপনাকে? কিভাবে? শাসক দলের হয়ে কথা বলতে হবে। আরজি করের ঘটনার পরেও শাসক দল যে অন্যায় করেছে, পুলিশ প্রশাসন যে অবিচার করেছে, তার সপক্ষে আপনাকে এবার ন্যারেটিভ তৈরি করতে হবে, তৃণমূলের পক্ষে ন্যারেটিভ তৈরি করতে হবে। এই তো গল্পটা। ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যে বাঙালির জীবনে একটা দুঃখের দিন,
কারণ শিল্পী সাহিত্যিকদের যেভাবে ঋণ চুকানোর কথা বলা হয়েছে, সেটা কিন্তু এর অতীতে কখনো কোনো শাসক তার নিকটে থাকা শিল্পী সাহিত্যিকদের বলেছেন, অপমান করেছেন, এই ঘটনার দ্বিতীয় কোনো উদাহরণ তুমি দিতে পারবে না।